শুভ দুপুর। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ ও বিশ্লেষণ নিয়ে নিউজ 24 নিয়মিত আয়োজন নিটোল টাটা বিজনেস আওয়ারে। সাথে আছি বাবু কামরুজ্জামান। রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচার হচ্ছে আমাদের এই অনুষ্ঠান। গোটা আয়োজনে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ছাড়াও থাকছে খবরের বিশ্লেষণ। এছাড়াও শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট সহ জানাবো আন্তর্জাতিক বাণিজ্যের হালচাল। ভর্তুকি থেকে বেরিয়ে আসতে আবারও 43 খাতে নগদ সহায়তা কমালো সরকার, যা কার্যকর হয়েছে 1 জুলাই থেকে। খাত ভেদে নগদ সহায়তা কমবে সর্বোচ্চ 50% পয়েন্ট। রপ্তানিকারকরা বলছেন, ব্যবসার পরিচালন খরচ বেড়ে যাওয়ার এই সময়ে প্রণোদনা কমলে প্রতিযোগিতা সক্ষমতা এবং রপ্তানিতে পিছিয়ে পড়বেন তারা। বিস্তারিত প্রতিবেদনে। দীর্ঘদিন ধরেই শিল্পোদ্যোক্তারা রপ্তানির বিপরীতে নগদ সহায়তা ও প্রণোদনা পেয়ে আসছেন। 2026 সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশের কাতারে যাবে বাংলাদেশ। বিশ্ব বাণিজ্য সংস্থার বিধান মেনে এলডিসি থেকে উত্তরণের পর কোনো ধরনের রপ্তানি প্রণোদনা বা নগদ সহায়তা দেয়া যাবে না। তাই এমন ভর্তুকি থেকে বেরিয়ে নিজেদের সক্ষমতা বাড়াতে একটু একটু করে নগদ সহায়তার পরিমাণ কমাচ্ছে সরকার। নগদ সহায়তার সবচেয়ে বড় সুবিধাভোগী তৈরি পোশাক ও বস্ত্র খাত। এতদিন দেশি সুতা ব্যবহার করে উৎপাদিত পোশাক নতুন বাজারে রপ্তানি করলে একটি কারখানা সর্বোচ্চ 9.1% নগদ সহায়তা পেত, যা এখন কমে 5.9% দাঁড়াবে। রপ্তানিকারকরা বলছেন, এর ফলে দেশীয় কারখানাগুলোর প্রতিযোগিতা সক্ষমতা কমে আসবে। এমনিতেই আমাদের ইন্ডাস্ট্রি বর্তমানে প্রচন্ড চাপে রয়েছে, কারণ আমার বিদ্যুতের দাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে, শ্রমিকের মজুরি বেড়েছে, ব্যাংকের ইন্টারেস্ট বেড়েছে। এরপরে নানা রকমের সংকটের মধ্যে বর্তমানে আমাদের রপ্তানিটা ডিক্লাইনিং। এরকম একটা পরিস্থিতিতে যখন ইনসেন্টিভ থাকবে না, তখন আর আমাদের এই ইন্ডাস্ট্রিটা আস্তে আস্তে মুখ থুবড়ে পড়বে। পার্শ্ববর্তী দেশ বা অন্যান্য দেশে কিন্তু ইনসেন্টিভ তারা বলে না, কিন্তু অন্যান্য সহায়তার নামে তারা কিন্তু অনেক এখানে তাদের সহযোগিতা করে থাকে। কিন্তু আমাদের এই খাতে যেটা 3% 4% করা হয়েছে, এর ফলে কিন্তু আমরা এখন কম্পিটিটিভনেসটা হারাবো। পোশাকের মতো একইভাবে হালকা প্রকৌশল পণ্য রপ্তানিতে নগদ সহায়তা 12 থেকে 10%, ওষুধের কাঁচামালে 10% থেকে কমিয়ে 5%, বাইসাইকেল রপ্তানিতে 3.5% থেকে কমিয়ে 3% এবং আসবাব পণ্য রপ্তানিতে নগদ সহায়তা 10 থেকে 8% করা হয়েছে। এছাড়া প্রক্রিয়াজাত কৃষি পণ্য, আসবাব, প্লাস্টিক পণ্য, চা, ওষুধ সহ মোট 43 ধরনের পণ্য রপ্তানিতেও নগদ সহায়তা কমবে। অনেকে বলছেন যে ব্যক্তি খাতে যে এটা তুলে দিলে প্রতিযোগিতা হারাবে, কিন্তু যাদেরকে এতদিন থেকে দেওয়া হলো সহায়তা, তাদের তো ইতিমধ্যেই সক্ষমতা অর্জন করার কথা। আর প্রস্তুতিটা যদি এখন একটু একটু করে না নেওয়া হয়, তাহলে হঠাৎ করে 2026-এর শেষে যে যদি তুলে নেওয়া হয়, তখন তো আরেকটা ধাক্কা খাবে। সদ্য বিদায়ী 2023-24 অর্থ বছরের প্রথম 11 মাসে $5,154 কোটি পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। প্রবৃদ্ধি হয়েছে মাত্র 2%। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। দর্শক, এবারে সংবাদ বিশ্লেষণ করতে চাই। সংবাদ বিশ্লেষণে আজকে আমরা আলোচনা করব রপ্তানিতে নগদ সহায়তা কমলো এই শিরোনামে। আমাদের সঙ্গে একজন অতিথি এখন যুক্ত রয়েছেন। এই মুহূর্তে মোহাম্মদ হাতেম আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, তৈরি পোশাক শিল্পের একজন পুরনো উদ্যোক্তা এবং নির্বাহী সভাপতি বিকেএমইএ। আমরা স্বাগত জানাতে চাই মোহাম্মদ হাতেমকে। জনাব হাতেম, স্বাগত জানাচ্ছি নিটোল টাটা বিজনেস আওয়ারে। আমরা শুরুতে যে রিপোর্টটি দেখছিলাম সেটি নিয়ে যদি প্রশ্নে আসি, আপনার কাছে জানতে চাইব, মোটা দাগে আসলে এই যে রপ্তানিতে আমরা 43টি খাতে নগদ সহায়তা কমানো হলো, এর ফলে আসলে বিশেষ করে আমরা জানি যে সবচেয়ে বড় সুবিধাভোগী যেহেতু পোশাক, তৈরি পোশাক এবং বস্ত্র খাত, আপনাদের শিল্পে কি ধরনের প্রভাব পড়বে বলে মনে করছেন? যদিও বলা হচ্ছে যে অনেক দিন ধরেই তো এই সুবিধা আসলে আপনারা পেয়ে আসছিলেন। দেখেন, অনেকদিন ধরে এই সুবিধা পেয়েছে বলেই কিন্তু আজকে নিটওয়ার সেক্টর বাংলাদেশের সর্বোচ্চ রপ্তানি খাতে চলে আসছে, এবং ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি তো আজকে বিশাল একটা সাপোর্ট এখানে তৈরি হয়েছে। আমাদের নিটওয়ারই একমাত্র গার্মেন্টস সেক্টরের মধ্যে সেক্টর যেখানে মোর দেন 85% ভ্যালু এডিশন কিন্তু আমরা করছি, এবং এই 85%-এর উপরে দেশীয় সোর্স থেকেই আমরা র মেটেরিয়ালসটা সংগ্রহ করতে পারছি। আদারওয়াইজ এই ইনসেন্টিভ যদি আপনারা যদি একটু মানে স্মরণে করেন, পিছনে যান, 1997 সালে বর্তমান সরকারই কিন্তু 25% নগদ সহায়তা দিয়ে এই সেক্টরকে দাঁড়াবার জন্য সহযোগিতা করেছিলেন, এবং তার সূত্র ধরেই কিন্তু আজকের পর্যায়ে নিটওয়ার সেক্টর। তো এখন প্রশ্ন হচ্ছে, এলডিসি গ্রাজুয়েশনের পরে
ফাহমিদা বললেন, আমরা শুনলাম যে এলডিসি গ্রাজুয়েশনের পরে এটা থাকবে না, এটা আমরাও জানি। তবে তবে আপনার WTO রুলস অনুযায়ী কিন্তু এলডিসি গ্রাজুয়েশনের পরেও 3 বছর আমরা এটা পাওয়ার সুযোগ কিন্তু রয়েছে। ধরে নিলাম আমরা ওই 3 বছরও যাব না, 2026 সাল তো এখনো 2.5 বছর বাকি। তাহলে কেন এখনই এইভাবে বন্ধ করে দেওয়ার এই ইয়েটা চলছে? কারণ আজকে দেখেন আমাদের যে আজকে পরিস্থিতি, আমরা যেই কথাটা বলার চেষ্টা করছি, এই সময়ে বাংলাদেশের অন্তত রপ্তানি খাতের 80% ইন্ডাস্ট্রি আপনার আইসিইউতে আছে, অর্থাৎ সংকট, চতুর্দিক থেকে সংকট। আমাদের আপনার বিদ্যুতের দাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে, মজুরি বেড়েছে, ব্যাংকের ইন্টারেস্ট বেড়েছে, মানে কোনো দিকে কোথাও কিন্তু সুখবর নেই। এরকম একটা প্রচন্ড চাপের মধ্যে যখন এই ইন্ডাস্ট্রিটা টিকে থাকার সংগ্রামী লিপ্ত, তখন এটাকে এইভাবে কমিয়ে দেওয়া, প্রকারান্তরে বন্ধ করে দেওয়া, আমার মনে হয় এটা সঠিক সিদ্ধান্ত কোনোভাবেই হয়নি। এর ফলে কি হবে, আজকে আমাদের যদি ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিটা যদি বন্ধ হয়ে যায়, অর্থাৎ স্পিনিং মিলগুলি যদি বন্ধ হয়ে যায়, তাহলে সেখানে হাজার হাজার কোটি টাকার যে ইনভেস্টমেন্ট, সেটা যেমন ব্যাংকগুলি ফেরত পাবে না, আবার অপরদিকে আমাদের এই টোটাল ইন্ডাস্ট্রিটা কিন্তু আমদানি নির্ভর শিল্পে পরিণত হবে। দেখা যাবে যে আমাদেরকে তখন বিদেশ থেকে সুতা বা কাপড় আমদানিতে চলে যেতে হচ্ছে, কারণ 20 সেন্ট, 30 সেন্ট, 50 সেন্ট বেশি দিয়ে কোনোভাবেই কোনো কারণেই আমরা দেশীয় স্পিনিং মিল থেকে সুতাগুলি আমরা আর কিনবো না। ফলে এই দেশটা যদি আমদানি নির্ভর বা নিটওয়ার শিল্প, যেটা আমাদের স্বয়ংসম্পূর্ণ ছিলাম, সেটা যদি এখন হঠাৎ করে আমদানি নির্ভর শিল্পে পরিণত হয়, তাহলে কি দেশের ফরেন কারেন্সি রিজার্ভ থাকবে? তার রিজার্ভও তো কমবে। আলটিমেটলি অর্থনীতির উপর একটা বিশাল ধরনের চাপ তৈরি হবে এটা। তো এই জন্য আমরা মনে করি, আচ্ছা, এরপরে হচ্ছে যে বিকল্প, এই নগদ সহায়তা যখন আপনি প্রত্যাহার করবেন, তখন বিকল্প কি সুবিধা দেওয়া যেতে পারে, সেটাও কিন্তু সেখানে আসা উচিত ছিল একই সাথে, কিন্তু সেটার দিকে কোনো আলোচনা নেই, সেখানে কোনো কিছু নেই। হঠাৎ করে এটা বন্ধ করে দেওয়া, এটা তাহলে কি হবে? আমরা কম্পিটিটিভনেস এমনি হারাচ্ছি। বর্তমানে আপনারা যদি দেখেন যে আমাদের রপ্তানির পরিমাণ ডে বাই ডে কমছে, কিন্তু আমরা ইউরোপ মার্কেট বলেন, আমেরিকান মার্কেট বলেন, যে সবগুলি মার্কেটে কিন্তু আমাদের রপ্তানির পরিমাণ কমছে। যদিও ইপিবির তথ্য অনুযায়ী দেখা যায় রপ্তানি বাড়ছে, এটা যে সঠিক চিত্র নয়, সেটা অনেক দিন যাবতীয় আমরা বলে আসছি। এবং এতে ইপিবির এই তথ্যের কারণে আমাদের সরকারও কিন্তু মিসগাইড হচ্ছে। আমার মনে হয় এই জায়গাটাতে আমরা যদি ইউরোপিয়ান ইউনিয়নের তথ্যটা দেখি, অটেক্সার রিপোর্টটা দেখি, আমেরিকার অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশনের ওই রিপোর্ট দেখি, ইউর রিপোর্ট দেখি, তাহলে কিন্তু সেখানে দেখা যাবে যে আমাদের রপ্তানিটা বাড়েনি, আমাদের কমেছে। 19%, 17.68%, 23%, এইভাবে আমাদের বিভিন্ন জায়গায় কমছে। তো এরকম একটা পরিস্থিতিতে আমার মনে হয় বিকল্প কোনো কিছু, যেটা ইন্ডিয়া, ভিয়েতনাম, চায়নাও তাদের রপ্তানিকারকদেরকে দিচ্ছে। আমরা ইতিমধ্যে কিন্তু মাননীয় অর্থমন্ত্রী, অর্থ সচিব সহ সরকারের সর্বোচ্চ লেভেলে, সব লেভেলেই কিন্তু আমরা দিয়েছি যে বিকল্প কি কি, কোন দেশ কি কি দিচ্ছে এবং আমরা কি কি পেতে পারি, বিকল্প কি দেওয়া যেতে পারে, সেটা আমরা বলেছি। তো এরকম একটা পরিস্থিতিতে যদি সেইগুলিকে এনশিওর না করে যদি এইটাকে প্রত্যাহার করে না হয় বা বন্ধ করে দেওয়া হয়, তাহলে আলটিমেটলি এই ইন্ডাস্ট্রির উপরে একটা প্রচন্ড চাপ পড়বে। এবং এমনিতেই দেখবেন আগামী 6 মাসের মধ্যে বহু ফ্যাক্টরি ঋণ খেলাপিতে পরিণত হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এটা আমরা দিব্যি, মানে ভয়ঙ্কর একটা চিত্র সামনের দিকে আমরা দেখতে পাচ্ছি। সুতরাং আমরা বিনীত অনুরোধ করব সরকারকে যে আপাতত এটাকে এইভাবে না কমিয়ে দিয়ে যেটা ছিল সেটাকে চলমান রাখেন। 2025 সালের জুলাই থেকে এরপরে আপনারা পদক্ষেপ নেন কমিয়ে দেওয়ার, সে তখন গিয়ে, অথবা এখন যেটা আপনারা দিয়েছেন এটাকে 2025 সালের জুলাইতে গিয়ে শুরু করে দিয়ে সেখানে আরেকটা কাজ করতে হবে। এখন যে পরিমাণ দিচ্ছে, এই পরিমাণ ইনসেন্টিভ ক্লেম করতে গেলে পরে আমাদের যে পরিমাণ হ্যাসেল ফেস করতে হয়, যে পরিমাণ কাগজপত্র দিতে হয়, যে পরিমাণ খরচ করতে হয়, সেই খরচ দেয়া এই সামান্য পরিমাণ ইনসেন্টিভ আমাদের জন্য আর ভায়াবল হবে না। সরকার সেক্ষেত্রে একটা সিদ্ধান্ত যদি দেয়, আমি 1 মিনিট শেষ করে দিচ্ছি, সরকার যদি একটা সিদ্ধান্ত দেয় যেটাই সরকার এখন দিতে চাচ্ছেন, এটা 2025 সালের জুলাই থেকে দেন এবং সেখানে সরাসরি প্রত্যাবাসিত রপ্তানি মূল্যের উপরে ব্যাংকগুলিকে নির্দেশ দিয়ে সেখান থেকে এটাকে নিষ্পত্তি করে দেওয়ার যদি ব্যবস্থা করা যায়, তাহলে এই অল্প হলো
হয়রানি মুক্ত ভাবে যাতে আমরা সেটাকে নিতে পারি। ওই অডিট ফার্মে যাওয়া বা বিভিন্ন জায়গায় এটাকে করা, এগুলি করতে গিয়ে আমাদের সময়ও নষ্ট হয় এবং আমাদের অনেক খরচও বেড়ে যায়। জি ধন্যবাদ মোহাম্মদ হাতেম। আমরা শেষ করব, শেষ একটা মন্তব্য আপনার কাছে নিতে চাই যে ডলারের বিপরীতে টাকার যে অবমূল্যায়ন, আমরা দেখলাম যে রপ্তানিকারকরাই কিন্তু গত 1-2 বছর সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে। এই যে ডলারের উচ্চ মূল্য, সেটির সুফল তো আপনারাই পেয়েছেন। তো এখন যেহেতু আমাদের হাতে আর 2 বছর আছে, সেই জায়গায় একটু একটু করে না কমালে আসলে এই যে অভ্যস্ততা, সেটিরও তো একটি ব্যাপার থাকে। আর রপ্তানিকারকরা তো সুবিধা পেয়েছেন, ডলারের যে চড়া মূল্য আপনারা পেয়েছেন সেটি তো আসলে অন্য কেউ পাননি। আমি বলছি দেখেন, সুবিধা কিন্তু গত ফেব্রুয়ারি থেকে কিছুটা কমিয়েছে। আর ডলারের যে মূল্য বৃদ্ধি যেটা আপনি বলছেন, সেই মূল্য বৃদ্ধির সুফল পাওয়ার আগেই এটা কিন্তু সরকার আমাদের কাছ থেকে বিভিন্নভাবে নিয়ে যাচ্ছে। কিভাবে? আপনার গ্যাসের দাম বেড়েছে কত, 180% মতো। তারপরে বিদ্যুতের দাম প্রতি মাসেই বাড়ছে, শ্রমিকের মজুরি বেড়েছে। তো বায়ার কি আমাকে মজুরিটা বাড়িয়ে দিচ্ছে? বায়ার কি আমাকে সিএমটা বাড়িয়ে দিচ্ছে? কিছুই বাড়াচ্ছে না, আমাকে সেখানে এটা অ্যাডজাস্ট করতে হচ্ছে। ফলে এই ডলারের যে বেনিফিট, মানে সেটা কত পার্সেন্ট? 15% বেনিফিট আমরা পাই। কারণ আমার তো 80% পর্যন্ত তো আমার ব্যাক টু ব্যাকে চলে যায় বা 75% চলে যায়। অন্যান্য খরচ বাদ দিয়ে ফাইনালি আমরা ব্যাংক থেকে আনতে পারি ম্যাক্সিমাম 15 থেকে 20%, এর বেশি কিন্তু আনতে পারি না। তো 20% ডলারের রেটে যেটুকু বেনিফিট পেয়েছি তার চেয়ে কয়েক গুণ বেশি সরকার আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে বিদ্যুৎ, গ্যাস বা অন্যান্য খাতে। তো সুতরাং সেই বেনিফিটটা আমরা কিন্তু পাচ্ছি না। আর তাছাড়া আমি তো বলছি যে কমিয়ে দেওয়ার যে সুযোগটা আছে, সেই সুযোগটা আমরা আরো 1 বছর পরেও নিতে পারি, কারণ সময় তো আছে, সময় নাই এরকম না। আর সর্বশেষ কথা যেটা আমি বলতে চাই যে আপনি দেখেন, আমরা যখন 2026-এ গ্রাজুয়েশন এলডিসি থেকে উত্তরণের যে আমরা পরিকল্পনাটা দিয়েছি, এরপর থেকে একটা একটা করে কিন্তু সংকটের মধ্যেই কিন্তু আমাদেরকে পড়তে হয়েছে। প্রথমে আসলো কোভিড, এরপরে কোভিডের পরে আসলো রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এদিকে ইসরায়েলের যুদ্ধ। এই সবকিছু মিলেই কিন্তু টোটাল সারা বিশ্বের অর্থনীতি কিন্তু একটা ভঙ্গুর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। তো এই অবস্থার মধ্যে এলডিসি গ্রাজুয়েশন করে এই গ্রাজুয়েট হয়ে আমরা যদি আলটিমেটলি না খেয়ে মরতে হয়, তাহলে এই গ্রাজুয়েশনের কোনো মূল্য নেই বলে আমরা মনে করি। ধন্যবাদ। জি জনাব হাতেম, অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের এই আলোচনায় আপনি অনেকগুলো পর্যবেক্ষণ আসলে তুলে ধরেছেন। আপনাকে পরবর্তী অনুষ্ঠানে নিশ্চয়ই আমরা পাশে পাবো। দর্শক, আমাদের সঙ্গে বিকেএমই নির্বাহী সভাপতি এবং বিকেএমইর একজন পুরনো উদ্যোক্তা, তৈরি পোশাক খাতের নিট পোশাক শিল্পের মোহাম্মদ হাতেম কথা বলছিলেন এই যে রপ্তানিতে ভর্তুকি তুলে নেওয়ার বিষয়ে সার্বিক যে প্রভাব তা নিয়ে কথা বলছিলেন। আমাদের সঙ্গে আরও একজন উদ্যোক্তা যুক্ত হবেন, তার আগে আমরা অন্যান্য সংবাদ দেখে আসি। আমাদের সঙ্গে বস্ত্র খাতের আরেকজন উদ্যোক্তা কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন। আমরা অন্যান্য সংবাদে যাচ্ছি। সদ্য বিদায়ী 2023-24 অর্থ বছরে রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। বছর জুড়ে বিভিন্ন দেশে থাকা প্রবাসীরা 2,392 কোটি মার্কিন ডলার সমপরিমাণের রেমিটেন্স পাঠিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ 2,82,000 কোটি টাকা। এটি দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স আহরণ। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, এর আগে 2020-21 অর্থ বছরে সর্বোচ্চ 2,477 কোটি ডলারের রেমিটেন্স আসে দেশে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে গেল অর্থ বছরে সবচেয়ে বেশি পরিমাণ রেমিটেন্স এসেছে জুনে। এই মাসে প্রবাসীরা পাঠিয়েছেন 254 কোটি 20,000 ডলার, যা গেল 35 মাসের মধ্যে সর্বোচ্চ। নীতিমালা না থাকায় থমকে আছে ইন্ডাস্ট্রি একাডেমি কোলাবোরেশন, যাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা কিংবা নতুন গ্রাজুয়েটদের কর্মসংস্থানের ক্ষেত্রে দূরেই থাকছে বেসরকারি খাত। বিশেষজ্ঞরা বলছেন, কর্মক্ষেত্রের চাহিদা মেটাতে না পারায় একদিকে বাড়ছে উচ্চশিক্ষিত বেকার, আর অন্যদিকে বিদেশি কর্মীদের নিয়ে চাহিদা পূরণে ক্ষতি হচ্ছে দেশের সার্বিক অর্থনীতির। শিক্ষিত লাখো মুখ প্রতি বছর যোগ হচ্ছে দেশের চাকরির বাজারে, বাড়ছে শিক্ষিত বেকার। বিবিএস এর তথ্য বলছে, বর্তমানে দেশে 23 লাখের বেশি শিক্ষিত বেকার, যার 12%ই উচ্চশিক্ষিত। যদিও চাকরিদাতাদের যোগ্য কর্মী না পাওয়ার আক্ষেপও দীর্ঘদিনের। প্রয়োজন মেটাতে তাই দেশের 21 খাতে কাজ করছে বৈধ অবৈধ প্রায় 2.5 লাখ বিদেশি কর্মী। এমন বাস্তবতায় এই অসামঞ্জস্য কমাতে দীর্ঘদিন ধরেই ইন্ডাস্ট্রি একাডেমি কোলাবোরেশনের কথা বলছেন খাত সংশ্লিষ্টরা, যেখানে বাজারের চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের গড়ে তুলবে শিক্ষা প্রতিষ্ঠান। এমনকি বেসরকারি অর্থায়নে চাহিদা অনুযায়ী হবে গবেষণাও। আমাদের কারিকুলাম সিস্টেম
সেটা যদি যুগোপযোগী না হয়, এমপ্লয়াবিলিটির কোয়ালিটি না থাকে, তাহলে তো শত ডেকেও ইন্ডাস্ট্রিকে আনা যাবে না। ইন্ডাস্ট্রি এমন গ্র্যাজুয়েটকে রিক্রুট করবে যে তাকে প্রোডাকশন দিতে পারবে। রাষ্ট্র, বিশ্ববিদ্যালয় এবং আমার ইন্ডাস্ট্রি, এই ট্রায়াঙ্গুলার জায়গা থেকে কিন্তু আমাদের কাজ করতে হবে। তাহলে রাষ্ট্রের নজর থাকবে বিশ্ববিদ্যালয়ের প্রতি, একইভাবে বিশ্ববিদ্যালয় তার ইন্ডাস্ট্রি কোলাবোরেশনের মাধ্যমে অর্থ আহরণ সংগ্রহ করবে। কিন্তু আলোচনা আর আশ্বাসের গণ্ডিতেই থমকে আছে এই উদ্যোগ। শিল্প উদ্যোক্তা সাবেক এই ঢাবি শিক্ষার্থী বলছেন, বারবার বিশ্ববিদ্যালয়ের সাথে এ নিয়ে আলোচনা হলেও ফলাফল শূন্য। আমাদের এডুকেশনাল ইনস্টিটিউশনগুলি এখন পর্যন্ত ইন্ডাস্ট্রির সাথে কিন্তু সম্পৃক্ত হচ্ছে না। আমি বিশ্ববিদ্যালয়কে অফার করেছি যে আসেন আমরা ব্যবসায়ী মহলের সাথে আপনাদেরকে একটা প্ল্যাটফর্ম করে দিই। কোনোদিনও না বলে না, আবার কোনোদিনও হাও বলে না। যদিও নীতিমালা তৈরি করে ইন্ডাস্ট্রি একাডেমি কোলাবোরেশনে প্রস্তুতির কথা জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ইন্ডাস্ট্রি ইউনিভার্সিটি কোলাবোরেশনের জন্য জাতীয়ভাবে একটি নীতিমালা হোক। বিশ্ববিদ্যালয় থেকে আমরা তখন আমাদের যে উদ্ভাবনগুলো আছে, আমরা ইন্ডাস্ট্রিকে আহ্বান করব আমাদের এই উদ্ভাবন তারা যদি ব্যবহার করতে চায়, তখন আমরা সেখানে একটা স্টার্ট আপ কোম্পানি বলা হয় এখন, ছোট কোম্পানি, সেটা করে আমরা তাদের সাথে কোলাবোরেশন করব। সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতায় নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে উন্নত বিশ্বের নামী অনেক বিশ্ববিদ্যালয়, যেখানে পিছিয়ে থাকলে সময়ের চাহিদা মেটানো কঠিন হবে বলেই মত শিক্ষাবিদদের। সজল দাস, নিউজ 24, ঢাকা। দর্শক, আরও একবার সংবাদ বিশ্লেষণে ফিরতে চাই। সংবাদ বিশ্লেষণে আজকে আমরা কথা বলছিলাম ভর্তুকি তুলে নিল সরকার, অর্থাৎ রপ্তানিতে ভর্তুকি তুলে নেওয়া হয়েছে। আমরা জানি যে 43 খাতে নগদ সহায়তা এবং প্রণোদনা যেটি ছিল সেটি কিন্তু কমানো হয়েছে এবং 1 জুলাই থেকে এটি কার্যকর হয়েছে। সেটি নিয়ে আমাদের সঙ্গে বিকেএম এর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম যুক্ত ছিলেন। তিনি অনেকগুলো বিষয় তুলে ধরেছেন। এবারে তৈরি পোশাকের পর আমরা বস্ত্র খাতে এর কী প্রভাব পড়তে পারে তা নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে একজন বস্ত্র খাতের পুরনো উদ্যোক্তা মোহাম্মদ খোরশেদ আলম যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। মোহাম্মদ খোরশেদ আলম পরিচালক বিটিএমএ। আমরা স্বাগত জানাতে চাই খোরশেদ আলমকে। নিটল টাটা বিজনেস আওয়ারে স্বাগত জানাচ্ছি খোরশেদ আলম। আমরা যে বিষয়টি নিয়ে আসলে একটু আপনার কাছে জানতে চাইবো যে এই যে রপ্তানিতে আমরা দেখছিলাম যে 43টি খাতে যে সহায়তা তুলে নেওয়া হলো, আমরা যেহেতু এলডিসি গ্রাজুয়েশন করব তারই পূর্ব প্রস্তুতি হিসেবে সরকার এটি করছে, কিন্তু আপনাদের কাছে কি মনে হয় যে এটি আরও পরে করার সুযোগ ছিল, নাকি আসলে এর ফলে আসলে কি ধরনের প্রভাব আপনারা পড়তে পারে বলে মনে করছেন বস্ত্র খাতে? দেখেন, আপনার বস্ত্র খাতটা আপনি জানেন এটা আমাদের বাংলাদেশের কর্মসংস্থানের জন্য বিরাট একটা অবদান রেখে গেছে। এই অবদানটা আমরা শুধু কি জন্য এক্সপোর্টে আমরা ভালো করেছিলাম, কি জন্য আমাদের আগে ইনসেন্টিভ দেওয়া হতো। আপনি জানেন যে 25%, 20%, 15% করে শেষ মুহূর্তে এসে আমাদের 5% করা হয়েছিল। সেই 5% দিয়ে আমরা কি করেছি, কিছু কিছু ইনভেস্ট করে নতুন নতুন আইটেমে আমরা ভ্যালু এডিশন করার জন্য, এই বস্ত্র খাতকে আরো উন্নতি করার জন্য, কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য আমরা কাজ করে গিয়েছিলাম। এখন যে আপনার ধরেন 3% ছিল, সেখান থেকে এটাকে 1.5% করা হয়েছে, যেটা আমাদের এই মুহূর্তে এই কম্পিটিশনে টিকে থাকা আমাদের জন্য ভীষণ অসুবিধা হয়ে দাঁড়াবে। যেমন আপনি বলেন, একদিকে আমাদের যে আপনার অর্থনীতির উপর যে আমাদের শ্রমিকদের কর্মচারীরা আপনার শ্রমিকদের যে আমরা এখানে যে নিয়োগ দিচ্ছি, কর্মসংস্থান করতেছি, এই ভিতরে আমাদের কম্পিটিশন করে আপনি জানেন যে আমাদের এখন 4-5টা সমস্যা আমাদের উপরে। এখন এটা আরো বিশেষভাবে সমস্যা তৈরি হচ্ছে। দেখেন, আমাদের গ্যাসের দাম বাড়ানো হয়েছে, আমাদের শ্রমিকদের মজুরি বাড়ানো হয়েছে, এখন যে ইনসেন্টিভ দিত সেটা কমানো হয়েছে, ব্যাংকের ইন্টারেস্ট বাড়ানো হয়েছে। এখন এই অবস্থায় তো আমাদের এই মিলগুলা বিদেশিদের সঙ্গে কিন্তু কম্পিটিশন করে টিকতে পারবে না। আপনারা যদি দেখেন যে আমাদের হয়তো ইনসেন্টিভ বলতে খারাপ শোনা যায় যে আমরা এলডিসিতে যাচ্ছি, এলডিসিতে গেলে নিয়ম হলে আপনি ইনসেন্টিভ দিতে পারবেন না, কিন্তু এখন আপনি দেখেন পার্শ্ববর্তী দেশে গিয়ে দেখেন তারা কোনো ইনসেন্টিভ এখানে উল্লেখ করে না। তারা বিভিন্ন নাম দিয়ে তারা এই টেক্সটাইলের উপরে 13 থেকে 16% পর্যন্ত তারা সহায়তা করতেছে। কিন্তু আমার কথা হলো যে মিলগুলো পাচ্ছে, তারা কম্পিটিশন করে এবং বিশ্ববাজারে তারা কিন্তু ভালো একটা মার্কেট করে নিচ্ছে। এখন আমাদের সময় ছিল আরো বিনিয়োগ করা,
এই যে আপনার যে এইটা করা হলো, আমাদের ইনসেন্টিভ কমানো হলো, এটার জন্য আমাদের বিনিয়োগের একটা বিরাট বড় একটা বাধা সৃষ্টি হবে বলে আমি মনে করি। কারণ হচ্ছে এতগুলা ধকল নিয়ে এতগুলা মূল্য বৃদ্ধি, এত সুযোগ হারায় এই খাতটা টিকতে পারবে না। অতএব আমার কথা বা আমার অনুরোধ থাকবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে আপনি আমাদের এখানে দেখেন, সামনে আমাদের একটা টেক্সটাইলের ভ্যালুয়েশন করার জন্য বড় একটা মার্কেট নেওয়ার জন্য আমাদের একটা ম্যানমেড ফাইবারের উপরে পরিকল্পনা আছে। এখন এই ম্যানমেড পরিকল্পনা করতে গিয়ে এই অবস্থায় এখন এখানে কেউ তো ইনভেস্টমেন্ট করার জন্য সাহস পাচ্ছে না। এখন ম্যানমেড ফাইবারটা যদি আমরা ম্যানমেড প্রোডাক্টটা যদি আমরা এখানে করতে পারি, আমাদের ভ্যালুয়েশন আমার মনে হয় আরো 30 থেকে 35% বাড়বে। আমাদের যে এখান থেকে সুতা বা বস্ত্র আমরা দিচ্ছি, এটার ভ্যালুয়েশন আরো 30% বাড়বে। তো এখন এই মুহূর্তে যদি আমাদের বিভিন্ন রকমের সমস্যা দেখা যায় এবং বিদেশি ক্রেতারা যদি আমাদের কাছে মুখ ফিরায় নেয়, কেন বিদেশি ক্রেতারা হচ্ছে কিরকম, আপনার মূল্য 1 টাকা বেশি হলে আপনাকে দিবে না, আপনার সঙ্গে খাতির হবে, আপনার সঙ্গে আপনি আসবেন, কথাবার্তা বলবে, চা পানি খাবে, সবকিছু করবে, কিন্তু মূল্যের ব্যাপারে তারা কোনো ছাড় দিবে না। এখন যে মূল্যগুলো আমাদের এখানে আমরা অ্যাড করেছি, গ্যাসের মূল্য অ্যাড করেছি, ব্যাংক ইন্টারেস্ট অ্যাড করেছি, এখন এইখানে যে আমার 1.5% অ্যাড করতে হবে, এগুলো তো তারা মানবে না। তো না মানলে কি হবে, আমার যে অর্ডারগুলো আছে এই অর্ডারগুলো কি আমরা ধরে রাখতে পারবো নাকি, এটা কিন্তু আমরা এই মুহূর্তে বলতে পারতেছি না। যেহেতু এটা কার্যকরী হলে বোঝা যাবে যে আসলে কি দাঁড়ায়। আপনি জানেন কিনা, বিদেশি ক্রেতারা আইসা বলে যে তোমার এখানে তুমি কত ইনসেনটিভ পাচ্ছ, আমরা বলি যে এটা এত পাচ্ছি, বলো এখান থেকে আমাকে এত ছাড় দাও, আমাদের কম্পিটিশন করতে হয়, আমাদের মার্কেটে বিক্রি করতে হয়, এসব বলে তারা আমাদের উপর চাপ সৃষ্টি করে। এই মুহূর্তে আমি মনে করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ, আপনি এই খাতটাকে যদি আপনি বাঁচায় রাখেন, আমাদের বহু আপনার রিজার্ভের ফান্ড এখানে আসবে, আমাদের ভ্যালুয়েশন হবে, কর্মসংস্থান হবে এবং ফ্যাক্টরিতে ইনভেস্টমেন্ট হবে। আপনি আমাদেরকে এই সুযোগটা আরো বাড়ায় দেন। আমার বক্তব্য আগে 3% ছিল, আপনি আমাদেরকে 5% করে দেন, যাতে আমরা দাঁড়াতে পারি। এখন কিন্তু আমাদের বিভিন্ন সমস্যার কারণে কিন্তু আমরা এইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। আপনি দেখেন এখন বিদ্যুৎ বা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নাই, নিরবিচ্ছিন্ন গ্যাস নাই, উৎপাদন এইভাবে কম, এতে কিন্তু আমাদের অনেক লোকসানের মুখে পড়তে হচ্ছে। তো এই মুহূর্তে আমাদের তো অন্য কোনো রাস্তা নাই। আমাদের একমাত্র প্রাইম মিনিস্টাররা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ, আমরা উনাকে বলবো উনি ব্যক্তিগতভাবে বিষয়টা যাচাই বাছাই করে আমাদের এই খাতটাকে এই কর্মসংস্থান করার জন্য, যে আমাদের এতগুলা লোক এখানে কাজ করতেছে, এদের যেন কর্মসংস্থানে কোনো বাধা সৃষ্টি না হয়। এই শিল্প ব্যাংকের কাছে অনেক টাকা নেওয়া, এই ব্যাংকের টাকাগুলো সময় মতো আমরা পরিশোধ করতে পারি এবং আমাদের যেন মান ইজ্জত রক্ষা থাকে। কারণ আমরা যদি ব্যাংকে টাকা পয়সা দিতে না পারি, আমাদের ব্যাংকরাস্তি করা হবে, সারা বিশ্বে আমাদের বদনাম হবে। এবং কি পরিমাণ ব্যাংকরাস্তি হচ্ছে বাংলাদেশে, এটাও কিন্তু একটা বিদেশে আপনার এটা পরিমাপ করেন। যারা আমাদের কাছ থেকে কাপড় বা বস্ত্র সুতা কিনেন, তারা কিন্তু দেখেন যে বাংলাদেশের অর্থনীতির অবস্থা কি। যখনই তারা দেখেন যে ব্যাংকের মালিকগুলা ঋণ পরিশোধ করতে পারতেছে না, তখন কিন্তু তারা এগুলা তাদের বিভিন্ন আওতায় নিয়ে আসেন, তখন কিন্তু তারা অর্ডারটা আস্তে আস্তে কমাই দেন। তো বিভিন্ন বিষয় আমাদের আছে, এতগুলো বিষয় আমি আপনাদেরকে ধরেন অল্প সময় বলতে পারবো না। আমাদের যে ব্যাংক ইন্টারনেট গুলো এখন মহা বিপদ আমাদের উপরে, এই মুহূর্তে এই জিনিসটা আমরা কিভাবে পেতে পারি, এটার ব্যাপারে আমি মনে করি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি এই বিষয়ে অনেক অভিজ্ঞতা আছে। উনি আমাদের দেখে আমাদের এখানে মধ্যস্থতাকারী যারা আছেন, আমি যদি এখানে বলতে যাই, অনেক কিছু আমাদের বাধার সৃষ্টি হয়, আমরা ওনার সঙ্গে দেখা করতে পারি না। দেখা করতে গেলে আমাদের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়, আমাদের কথাগুলো আমরা ওনার কাছে পৌঁছতে পারি না। আপনাদের টিভির মাধ্যমে, নিউজ পেপারের মাধ্যমে আমরা বলি, দেখেন কিন্তু আমরা কিন্তু বলতেছি, আমাদের কিন্তু কোনো কাজ আসতেছে না। কেন? আমরা মনে করতেছি যে উনার কাছে এই জিনিসটা পৌঁছাচ্ছেন না। উনি যদি এটা উনার কাছে পৌঁছানো হয়, অবশ্যই উনি বিবেচনা করবেন যে এত টাকা ইনভেস্ট করে আমাদের মিলগুলা বিটিএম এর আন্ডারে, আপনি 1700 দিন আমরা কাজ করতেছি, সারা দিন রাতে 24 ঘন্টা এই মিলগুলোকে বাঁচানোর জন্য, শ্রমিকদের বেতন টাইম মতো দেওয়ার জন্য। দেখেন এরকম সময় গেছে, অর্থ ক্রাইসিস যেটা, নগদ অর্থের খুব টানাটানির ভিতরে আপনি বলতে পারবেন না যে বাংলাদেশের বিটিএম এর একটা মিল, কোনো মানে আপনার শ্রমিকদের টাইম মতো বোনাস বেতন দেয় নাই। এটা খুবই নগণ্য। এই জন্য আমরা বলি যে এই প্রতিষ্ঠানকে বাঁচায় রাখলে আমাদের এই শ্রমিকদের ভবিষ্যৎ ভালো হবে এবং আমাদের দেশের সম্পদের যে জিনিসগুলো আছে
এবং রিজার্ভের ব্যাপারে বিভিন্ন এটার সঙ্গে বিভিন্ন জিনিস ইস্যু আছে। আপনি ভ্যালুয়েশনটা আপনি দেখেন যে আমাদের কত হয়। আমাদের এখন এই মুহূর্তে আমাদেরকে সহযোগিতা করেন, আমরা যেন একটা ম্যানমেড ফাইবারের বড় ধরনের প্রজেক্ট করতে পারি। ব্যাপারে আপনার সহযোগিতা ছাড়া এটা হবে না। জি খোরশেদ আলম, আমরা একটু ছোট করে জানতে চাইবো যে আমরা অনুষ্ঠানের শেষ দিকে রয়েছি, যে এই যে 2026 সালে যেহেতু আমাদেরকে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে যেতে হবে, এলডিসি গ্রাজুয়েশন তার অংশ হিসেবেই সরকার এই পদক্ষেপ নিচ্ছে, একটু একটু করে সরে আসছে। সেক্ষেত্রে আপনার কাছে মনে হয় কিনা যে আমরা আসলে 2026 সালের এখন তো সরকারের দিক থেকেও তো আসলে কিছু করার নেই, তাকে তো আস্তে আস্তেই এটার সাথে আপনার ব্যবসায়ীদেরকে অভ্যস্ততার যে ব্যাপার, পরিচয় হওয়ার যে ব্যাপার, সেটির থেকে তো আমাদের সরে আসতেই হবে যখন আমরা WTO নিয়ম অনুযায়ী। সেক্ষেত্রে কি আমাদেরকে পিছিয়ে যেতে হবে? আমাদেরকে আসলে এখনই সময় হয়নি এলডিসি গ্রাজুয়েশনের, এরকম মনে করেন কিনা? না, এলডিসির ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই। এলডিসি আপনি যেতে পারেন, কিন্তু আপনাকে পলিসি চেঞ্জ করতে হবে পার্শ্ববর্তী দেশের মতো। আমি আপনাকে বলি, পার্শ্ববর্তী দেশে এখন ইনসেন্টিভ বলতে তারা কিছু বলে না, কেন? যেহেতু তারা এলডিসিতে আছে। আমি যখন যাব তখন আমি যদি বলি যে আপনাকে আমি ইনসেন্টিভ দিচ্ছি, ভর্তুকি দিচ্ছি, সেটা কিন্তু তখন এলডিসির বেলায় প্রযোজ্য হবে না। আমাকে অটোমেটিক্যালি ওটা বাদ দিতে হবে, আমাকে এলডিসি বলার দরকার নাই। আমাকে সহযোগিতা দিতে পারে। যেমন আপনি দেখেন, আপনি যদি যান পার্শ্ববর্তী দেশে ডিক্লারেশন দেখেন, ভারতে যদি আপনি কোনো ইন্ডাস্ট্রি করেন, সেখানে একটা শ্রমিককে সরকার 5 বছর পর্যন্ত 5,000 টাকা করে তাদের স্যালারি বহন করবে। তারপরে আপনি ওখানে জমি কিনবেন, জমিতে তারা ভর্তুকি দিবে, কত কোটি টাকা পর্যন্ত তারা আপনি সুযোগ সুবিধা দিবে। তারপরে আপনার পরিবহনের উপরে সুযোগ দিবে। তারা কিন্তু বিভিন্ন খাত আছে, আপনাকে সেটা শিখতে হবে। আপনি যেটা বলছেন এলডিসির সঙ্গে আমি দ্বিমত পোষণ করবো না। আমার বক্তব্য হলো ইনসেন্টিভের ব্যাপারটা আপনি ইংরেজি বাদ দেন, ইনসেন্টিভ ভর্তুকিরা বাদ দেন, আপনি আমাকে অন্যভাবে দেন, আমার ট্যাক্সের উপরে দেন, আমার অন্য অন্য খাত আছে কি কি আছে ওইখানে আপনি আমাদের সুযোগ দেন। আপনি বিদ্যুৎ গ্যাসের প্রাইসটা কমাই দেন, বিভিন্ন ভাবে আছে। আপনি দেখেন এখন গ্যাসে যেমন বলি, আপনি বলতে পারেন যে কেন গ্যাসে কিভাবে দিবে। আপনি এখন যারা বিদ্যুৎ তৈরি করে একটা খেয়াল করেন, তাদের জন্য আপনি একটা রেট দিচ্ছেন হয়তো 15-16 টাকা, আমাদের বেলা নিচ্ছেন 30 টাকা। তো এটা যদি আপনি দেখেন, আমরা কিন্তু আপনার জন্য কি করতেছি, বৈদেশিক মুদ্রা আর্ন করতেছি। তো এখন আমরা বৈদেশিক মুদ্রা আর্ন করতেছি, আমরা এতগুলো কর্মসংস্থান করেছি, আমরা ব্যাংকগুলোকে ব্যাংকের সুযোগ সুবিধা আমাদের কাছ থেকে চলতেছে। এই মুহূর্তে আমাদেরকে আপনি ইনস্টিটিউট না বলে এই ডিসিতে যান, ইনস্টিটিউট না দিয়ে আমাদের বিভিন্নভাবে সহায়তা দিয়ে এই নীলগক বাঁচায় রাখেন। নিশ্চয়ই। আমরা খোরশেদ আলম অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা জানি যে আপনারা আসলে বেসরকারি খাতে এই মুহূর্তে পরিচালন খরচ অনেক বেশি বেড়েছে, আপনাদের অপারেশনাল যে খরচ এবং প্রতিযোগিতা সক্ষমতা আসলে হারানোর একটা আশঙ্কা সবাই বলছেন উদ্যোক্তারা, যে এই যে আবার রপ্তানিতে নগদ সহায়তা তুলে নেওয়া, ফলে কম্পিটিটিভনেসের জায়গায় আবার একটা চ্যালেঞ্জের মধ্যে পড়ে যাওয়া, সেই সংকট তো রয়েছেই। আমরা আশা করব সরকার নিশ্চয়ই বিষয়গুলো বিবেচনা করবেন। আমরা আপনাকে ধন্যবাদ জানাই আজকের এই আলোচনায় আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আবারও পরবর্তী কোনো অনুষ্ঠানে পাশে পাবো সেই প্রত্যাশা জানিয়ে আজকের মতো বিদায় জানাচ্ছি। আবারও ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে একজন বস্ত্র খাতের পুরনো উদ্যোক্তা জনাব মোহাম্মদ খোরশেদ আলম, পরিচালক BTMA বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন, তিনি কথা বলছিলেন রপ্তানিতে নগদ সহায়তা তুলে নেওয়ার সার্বিক বিষয় নিয়ে। নিটল ডাটা বিজনেস আওয়ার একটা বিরতি নেবার সময় হলো, ফিরবো অন্যান্য খবর নিয়ে, আশা করি আমাদের সাথে থাকবেন। দর্শক, নিটল ডাটা বিজনেস আওয়ারে আরও একবার স্বাগত জানাচ্ছি, সাথে আছি বাবু কামরুজ্জামান। এবারে শেয়ার বাজারের খবর। গতকাল ব্যাংকিং কর্মদিবস বন্ধ থাকায় শেয়ার বাজার বন্ধ ছিল। আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সবগুলো সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে। খুব বেশি ভালো খবর আসলে পুঁজিবাজারে নেই। তবুও লেনদেনের সবশেষ পরিস্থিতি দেখে নেব ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে। এই মুহূর্তে বেলা 1:30 নাগাদ যদি লেনদেন পরিস্থিতি আমরা একটু লক্ষ্য করি, আমরা দেখতে পাবো যে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সবগুলো সূচকের পতনের মধ্য দিয়ে, যেটি বলছিলাম যে লেনদেন চলছে, এবং এখন পর্যন্ত প্রধান সূচক DSEX সেটি কিন্তু 6 পয়েন্ট কমেছে, 6 পয়েন্ট কমে অবস্থান করছে 5,321 পয়েন্টে, এবং সরিয়া সূচক সেটিও আজকে 7 পয়েন্ট কমেছে, এবং বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত DS30 সূচক সেটিও আমরা দেখতে পাচ্ছি 8 পয়েন্ট কমেছে। সবগুলো সূচকেরই আসলে পতন হয়েছে, এবং লেনদেন কিন্তু আজকে খরা চলছে, লেনদেনে ভাটা চলছে। আমরা টোটাল ভ্যালু যদি দেখি, যে টাকার পরিমাণ, যে লেনদেন
288 কোটি টাকার এখন পর্যন্ত লেনদেন হয়েছে, অর্থাৎ 300 কোটিরও কম বেলা 1:30 নাগাদ 288 কোটি টাকা লেনদেন হয়েছে, যেটি আসলে অর্থাৎ বাজার প্রায় ক্রেতা শূন্য বলা যায়, অর্থাৎ ক্রেতার ক্রয়ের চাপ কিন্তু কম বাজারে। এবং হাতবদল হওয়া শেয়ার মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে আমরা দেখতে পাই যে 184টির দর আজকে এখন পর্যন্ত বেড়েছে এবং 147টির দর কমেছে, অপরিবর্তিত আছে 62টি শেয়ার মিউচুয়াল ফান্ড ইউনিটের দর। সব মিলিয়ে আসলে পুঁজিবাজারে আমরা দেখেছিলাম যে বাজেটের আগ মুহূর্তে এক ধরনের অস্থিরতা এবং বাজেট পরবর্তী সময়ে বাজার চাঙ্গা হওয়ার এক ধরনের পূর্বাভাস কিছুটা এসেছিল। এরপর আমরা আবার দেখলাম যে বাজারে কিন্তু এক ধরনের অর্থাৎ যে ধরনের স্বাভাবিক লেনদেন সেটি কিন্তু অর্থাৎ 600 কোটি টাকা, এর মধ্যে আমরা দেখলাম 600 এবং 700 কোটি টাকা দুদিন লেনদেন হয়েছে, কিন্তু বেশিরভাগ দিনই কিন্তু তার থেকে নিচে নেমে আসছে এবং সূচক কিন্তু কমে যাচ্ছে। তো এই ছিল আজকের পুঁজিবাজার পরিস্থিতি। এবার আপনাদেরকে মুদ্রাবাজার পরিস্থিতি জানাবো। সোনালী ব্যাংকের সূত্র ধরে জানাবো যে সবথেকে প্রভাবশালী মুদ্রা মার্কিন ডলার, যেটি আসলে সরকার দাম বেঁধে দেওয়ার পর আমরা দেখছি যে আনুষ্ঠানিক দরে কিন্তু এখন লেনদেন হচ্ছে 117 টাকায় সোনালী ব্যাংকে কেনা হচ্ছে এবং তাদের বিক্রি মূল্য 118 টাকা, যদিও খোলা বাজারে কিছুটা বেশি। ইউরো 125 টাকা এবং 131 টাকা বিক্রি মূল্য, পাউন্ড 144 টাকা ক্রয় মূল্য, 150 টাকা বিক্রি মূল্য, চীনা ইউয়ান 13 টাকা ক্রয় মূল্য এবং 17 টাকা বিক্রি মূল্য, সৌদি রিয়াল 27 টাকা ক্রয় মূল্য, 31 টাকা 10 পয়সা বিক্রি মূল্য, ভারতীয় রুপি রয়েছে 1 টাকা 32 পয়সা ক্রয় মূল্য এবং 1 টাকা 45 পয়সা বিক্রি মূল্য। এই ছিল প্রধান মুদ্রার বিনিময় মূল্য। এরপর আমরা স্বর্ণের বাজার জানাবো। স্বর্ণের দাম বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে নিয়মিত হালনাগাদ যে তথ্য দিয়ে থাকেন, সেখানে আমরা দেখতে পাই যে আবারও কিছুটা পরিবর্তন হয়েছে। 1,18,000 টাকা ভরি ছিল, সেটি এখন 22 ক্যারেটের সব থেকে ভালো মানের স্বর্ণ 1,17,000 টাকা ভরি, 17,281 টাকা। 21 ক্যারেটের স্বর্ণের দাম 1,11,951 টাকা, অর্থাৎ প্রায় 1,12,000 টাকা। 18 ক্যারেটের স্বর্ণের দাম পড়বে প্রায় 96,000 টাকা প্রতি ভরি। সনাতন যে স্বর্ণটি রয়েছে সেটি কিন্তু এখন পড়বে 79,338 টাকা প্রতি ভরি। পাশে গ্রাম প্রতি দাম আছে আমরা দেখছি যে 22 ক্যারেটের 1 গ্রাম স্বর্ণের দাম কিন্তু এখনও 10,000 টাকার উপরেই রয়েছে, অর্থাৎ 10,000 টাকা। 1 ভরি সমান 11.664 গ্রাম হিসেবে এখানে দাম দেখানো হয়েছে। এরপর আমরা রূপার দাম দেখে নিব। রূপার বাজার আমরা দেখছি অনেকদিন ধরেই ওঠানামা করেনি। 22 ক্যারেটের সব থেকে ভালো মানের যে রূপা সেটি 2,098 টাকা প্রতি ভরি, 21 ক্যারেটের রূপা 2,005 টাকা, 18 ক্যারেটের রূপা 1,714 টাকা প্রতি ভরি, সনাতন রূপা 1,282 টাকা প্রতি ভরি। দর্শক, এই ছিল স্বর্ণ, মুদ্রা এবং রূপার বাজারের আপডেট, সবশেষ দরদাম। নিটল টাটা বিজনেস আওয়ার্ডে আমরা আরও একটা বিরতি নিব, ফিরব দেশ ও বিশ্ব বাণিজ্যের খবর নিয়ে। আশা করি আমাদের সাথে থাকবেন। দর্শক, আরও একবার স্বাগত নিটল টাটা বিজনেস আওয়ার্ডে। এবারে একনেক বৈঠক শেষে আজকের একনেক বৈঠকে কিন্তু 11টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। 11টি প্রকল্প, যেখানে 5,459 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এবং একনেক বৈঠক পরবর্তী যে ব্রিফিং পরিকল্পনা মন্ত্রী করে থাকেন, সেই ব্রিফিংয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি। সেখানে পরিকল্পনা মন্ত্রী এই মুহূর্তে কথা বলছেন। যেগুলো আছে অফিসে ঘরে বসে করার কাজগুলো শেষ করেন, যাতে বৃষ্টি থামার পরেই আমরা আমাদের মূল কাজে আমরা অগ্রসর হতে পারি, যোগ দিতে পারি। আমাদের উন্নয়ন পরিকল্পনা যেগুলো বাস্তবায়িত হবে সেগুলো বাস্তবায়িত করতে পারি। তিনি যে অবস্থা দৃষ্টি, আবহাওয়া এবং অন্যান্য সংবাদাদি যা বিভিন্ন মাধ্যমে পরিবেশিত হয় এবং আবহাওয়াবিদদের মতে বৃষ্টির ধারা ইত্যাদি দেখে ধারণা করছেন যে আমাদের সম্ভবত বন্যা হতে পারে। বন্যা, আমরা তো বন্যাগ্রস্তই, বন্যা প্রণ কান্ট্রি আমরা। তো সেটার জন্য তিনি আমাদের সবাইকে বলেছেন প্রস্তুত থাকতে, খোদা না করেন যদি বন্যা হয়েই যায় তাহলে আমরা যেন তার প্রস্তুত নিতে যত সময় কাজ করতে পারি। আরেকটি বিষয়ে তিনি উল্লেখ করেছেন যে প্রকল্প, এটা আমরা আগেও বলেছি, আপনাদের সামনে বলেছি যে প্রজেক্ট ডাইরেক্টর, পিডি যাকে বলা হয়, পরিচালক, প্রকল্প পরিচালক, তাদের নিয়োগ নিয়ন্ত্রণে, প্রশিক্ষণে জোর দিতে বলেছেন এবং একজন পিডিকে যেন একটার বেশি প্রকল্প না দেওয়া হয় সেদিকেও লক্ষ্য রাখতে বলেছেন, যাতে সে কাজ করতে তার সুবিধা হয়, বাধা বিপত্তি কম হয়। এখানে আরেকটা বিষয় তিনি উল্লেখ করেছেন, আমাদের আলোচনাও এসেছে, ঢাকা অঞ্চলে কৃষি উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে, উন্নত করার লক্ষ্যে একটা প্রজেক্ট নেওয়া হয়েছে। ঢাকা অঞ্চলে, বিশেষ করে ঢাকা জেলার আশেপাশে কৃষি জমি প্রায় সবই দখল হয়ে গেছে, আবাসনের অর্থে, আবাসনের জন্যে কেনা হয়ে গেছে দেখা যায়।
যেখানে যেখানে জমি রয়েছে সেগুলো যতদূর সম্ভব ত্বরান্বিত করতে হবে যাতে কৃষি উৎপাদন বৃদ্ধি পায় এবং বেশি হয়। এই এলাকায় কৃষিকাজ আস্তে আস্তে কমেই যাচ্ছে, শহর এখন হয় নাই কিন্তু তার আগেই কৃষিকাজ কমে যাচ্ছে। এটার উপর উনি জোর দিয়ে বলেছেন যে কৃষিকাজ যেন ব্যাহত না হয়। এর সাথে তিনি এটাও বলেছেন যে ভূমি অধিগ্রহণ যেসব প্রজেক্টের আছে সেই সব প্রকল্পের ভূমি অধিগ্রহণের বিষয়টা যেন গুরুত্ব সহকারে দেখা হয়। অর্থাৎ দর্শক, একটি পরবর্তী ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর যে অনুশাসন এবং প্রধানমন্ত্রীর যে নির্দেশনা তা নিয়ে কথা বলছিলেন পরিকল্পনা মন্ত্রী। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। অন্যান্য সংবাদে যাচ্ছি। এবারে বিশ্ব বাণিজ্যের খবর। মিশরের অর্থনীতিতে চলতি বছরে বড় কিছু বৈদেশিক বিনিয়োগ যুক্ত হচ্ছে। এ ধারায় সবশেষ যুক্ত হলো ইউরোপীয় ইউনিয়নের বেশ কিছু কোম্পানি ও সংস্থার সঙ্গে চুক্তি। এর আগে সংযুক্ত আরব আমিরাত ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে বড় অঙ্কের চুক্তিতে আবদ্ধ হয় মিশর। ইউরোপীয় বেশ কিছু কোম্পানি ও সংস্থার সঙ্গে $7,240 কোটি মূল্যের 35টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে দেশটির সাথে। গেল রোববার কায়রোয় মিশর ইউরোপীয় বিনিয়োগ সম্মেলনের সমাপনী বক্তব্যে এসব চুক্তির ঘোষণা দেন প্রধানমন্ত্রী মোস্তফা মাদবউলি। 2 দিনব্যাপী অনুষ্ঠিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন। দর্শক, এই ছিল নিটল টাটা বিজনেস আওয়ারের এখনকার আয়োজন। ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ জানতে চোখ রাখুন রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় বিজনেস আওয়ারে। এছাড়াও রাত 9টায় বিজনেস এক্সপ্রেস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।